বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমার ডানে রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর সিনহা এম এ সাইদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করতে চাই, আমি দেশের বন্যা পরিস্থিতি এবং পরিস্থিতিটা ক্রমশই একটু অবনতির দিকে এবং আশঙ্কা করা হচ্ছে, আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠতে পারে। সো আমরা প্রতিদিনই খবরাখবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেটি পাচ্ছি যে মানুষ ত্রাণ পাচ্ছে না, মানুষের দুর্ভোগ বাড়ছে, মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে এবং এক ধরনের খুবই দুর্বিষহটা জীবনযাপন করতে হচ্ছে, অনেকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া। এরকম একটা পরিস্থিতিতে আসলে যে কাজগুলো রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে করা উচিত, সেটি কি করা হচ্ছে কিনা এটি আপনার কাছে জানবার। আপনি বন্যাপীড়িত অঞ্চলের মানুষ ব্যারিস্টার শামীম, এবং বন্যা তো হয় বাংলাদেশে হয়, এবং এবার বলা হচ্ছে যে 1988 সালের বন্যার মতো বন্যা বা তার চেয়ে তো খারাপ পরিস্থিতি হতে পারে। তো আমরা কেন বন্যা যদি প্রতি বছর নাও হয়, 5 বছর 10 বছর পরে যখন বন্যা হয়, তার জন্য এমন একটা ব্যবস্থা কেন নিই না যে বন্যায় আসলে এই যে ভয়াবহ চেহারাটা হয়, এই চেহারা থেকে আমরা মুক্তি পেতে পারি? স্থায়ী একটা ব্যবস্থা কেন হয় না? কারণ আমরা জানি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রচুর টাকা খরচ হয়, বাংলাদেশের পানি মন্ত্রণালয় তার প্রচুর টাকা পয়সা, অর্থ সারা বছরই প্রচুর তারা ব্যয় করছেন, কিন্তু পরিস্থিতি মানুষের শেষ পর্যন্ত যেরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হলে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। না, এটা হচ্ছে অবশ্যই এটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব। কারণ হচ্ছে বন্যা হয় এবং মোস্ট অফ দ্য টাইম বন্যাগুলো সিলেক্টিভ কিছু জেলার, সিলেক্টিভ কিছু উপজেলার, সিলেক্টিভ কিছু ইউনিয়নে হয়ে থাকে। এবারের বন্যাটা অনেক ম্যাসিভ অবশ্য। তো সেটা কেন আমরা ঠেকাতে পারি না? অনেকগুলো কারণ। নদীগুলো আমরা ড্রেজিং করা হয় না, এটা মনে হয় প্রকল্পটা ডেড প্রকল্প হয়ে গেছে। বাঁধ আসলে দেখুন আজকে সারা বাংলাদেশে বন্যা হচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে এবং বাঁধ কেন করা হচ্ছে না? আরো অনেক বাঁধ তো করা উচিত। মানে নদীর প্যাসেজটা থাকবে, সমুদ্র পর্যন্ত পানিগুলো চলে যাবে এবং দুই পাশের বিভিন্ন জায়গাগুলো প্রোটেক্টেড থাকবে। এখনো যে কটা জায়গায় পানি যায়নি এগুলো কিন্তু দুটো বাঁধের মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ ইউনিয়নের এই পাশে একটা বাঁধ আছে আর ওই পাশে একটা বাঁধ আছে। এর মাঝখানের অংশটা উঁচু, বাকি অংশগুলো নিচু হয়ে গেছে। গত 20-30 বছরে আসলে কতটুকুই বা নতুন বাঁধ হয়েছে? আমার কিন্তু রাজনৈতিক পদচারণায় খুব একটা নতুন বাঁধ চোখে পড়েনি। ঢাকা শহরে এখন পানি উঠছে না, বন্যার পানি, এটা এরশাদ স্যারের আমলে করা ডিএমডি বাঁধ, সেই বাঁধটা দিয়ে ঢাকা শহর, ঢাকা ডেমরা, নারায়ণগঞ্জ প্রোটেক্টেড। সেটা একটা প্রবলেম। তার থেকে বড় হচ্ছে মনস্তাত্ত্বিক একটা প্রবলেম। রাজনীতিতে যখন ভোটের গুরুত্ব কমে যায় তখন স্বাভাবিকভাবে ভোটারের গুরুত্ব কমে যায়। তখন এই যে ক্রাইসিসের কারণে মানুষ কষ্ট ভোগ করবে, এইটা রাজনীতিবিদদের কাছে অনেক কারণেই কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায়। বঙ্গবন্ধু তো সারা জীবন মানুষ নিয়েই রাজনীতি করলেন। জিয়াউর রহমান ভালো বাংলা বলতে পারতেন না, তো মশিউর রহমান জাদু সাহেব তাকে বললেন যে আপনি হাঁটতে পারেন, আপনি হাঁটবেন। এবং জিয়াউর রহমান শুধু বাংলাদেশে হাঁটতেন এবং অনেক মানুষ এখনো তাকে দৃশ্যমান দেখেছে, এটা তাদের স্মৃতিতে আছে। এরশাদ স্যার বন্যার সময়, 88 বন্যার সেই বিখ্যাত, সেই সময় বাংলাদেশ অনেক কিছু, উনি বুক পর্যন্ত পানি গিয়ে গিয়ে মানুষকে ত্রাণ দিয়েছেন। হেলিকপ্টার নামার জায়গা ছিল না, তারপরে কিন্তু প্রতি বাড়িতে হলেও ত্রাণ পৌঁছেছে। এখনো আমরা যখন গ্রামে যাই, এরশাদ আমলের সেই ত্রাণ কর্মসূচির কথা মানুষ এখনো বলে, বিশেষ করে আমাদের এলাকাগুলো যেহেতু বেশি এফেক্টেড ছিল। সেই অ্যাক্টিভিটিসকে আমরা এখন দেখতে পাচ্ছি এমপিদের মধ্যে। 2-1 এমপি করছেন, আমরা বলবো না একেবারেই করছে না, বাট অ্যাজ এ হোল আমরা কিন্তু সেরকম কোনো জনবন্ধব কার্যক্রম রাজনৈতিকভাবে দেখতে পাচ্ছি না। আপনি সব বাদ দেন, এক আওয়ামী লীগ, তাদের যে ব্যাপক সংগঠন আছে, তাদের যে ব্যাপক কর্মী আছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, প্রচুর ত্রাণ সরকারি আছে, অর্থের তো খুব একটা ক্রাইসিস আপাতত নাই। একসময় তো 88 বন্যা ট্যাকলিং এর দুটো প্রবলেম ছিল। এক হচ্ছে তখন এত রাস্তাঘাট ছিল না, বাঁধ ছিল না। 2 হচ্ছে স্বাভাবিকভাবে তখন এত অর্থনৈতিক শক্ত ভিত্তিও ছিল না। তো এখন এটা ট্যাকেল করা তুলনামূলকভাবে অনেক সহজ, কিন্তু সরকার ট্যাকেল করছে না। এবং আমি শুধু এবার বন্যা আমি বলছি না, গুরুত্বটা আগের বন্যাতেও আমরা দেখেছি, গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি যে বিভিন্ন সময় আমরা দেখেছি খুব একটা জনবান্ধব কার্যক্রম রাজনৈতিক নেতৃবৃন্দ করছে না। এটা দেশের রাজনীতির জন্য একটা খুব খারাপ ইঙ্গিত। কারণ আমাদের রাষ্ট্র তো মূলত গুলশান বনানী ধনী লোকের জন্য না, রাষ্ট্র মূলত হচ্ছে এই সোশ্যালি এক্সক্লুডেড ক্লাসদের জন্য, যাদের বাড়ির ভিতরে খাটের ভিতরে পানি চলে গেছে, যারা গরু রাখার জায়গা পাচ্ছে না, শুকনো খাবার পাচ্ছে না, রান্না করার খড়ি পাচ্ছে না, এদের জন্যই তো রাষ্ট্র। এখন এই বন্যা হবে, বন্যার পরে পানি চলে যাবে, তাদের ঘর ভেঙে নিয়ে যাবে, এই ঘরটা করতে তাদের আরো 3-4 মাস লাগবে। রাষ্ট্র তো এদের জন্য, কিন্তু রাষ্ট্র এদের জন্য আছে বলে মনে হচ্ছে না। ঈশ্বরের যেমন একটা কবিতা আছে, ঈশ্বর শুধু বড় লোকদের পাড়ায়
সেরকম এখন কি রাষ্ট্র সরকার তাহলে শুধু বড় লোকের পাড়ায়, কিন্তু গ্রামে বা একদম গরিব মানুষ, যেমন আমার সুন্দরগঞ্জের এলাকায় আমি জানি 3টা ইউনিয়ন থেকে 4টা ইউনিয়ন প্রতি বছর একই জায়গায় একইভাবে বন্যা হয়, এবং এখানে একটা বাদ দেয়া বা একটা স্থায়ী কোনো প্রকল্প নেওয়া কত 20-30 বছরে কেউ নেয় নেই। তো এটা খুব দুঃখজনক যে আমরা অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, কিন্তু এই জিনিসগুলো যখন হয় তখন অর্থনৈতিক উন্নয়নটা ইজ এ ফার্স। এটা একটা ফ্রড, কনস্টিটিউশনাল ফ্রড হয়ে যায়, কারণ সাধারণ মানুষরা খেতে পারছে না আর আমার এখানে হিউজ রিজার্ভ বা হিউজ সূচক আছে। এটা খুব কন্ট্রাডিক্টরি একটা অ্যাপ্রোচ হয়ে যায়। ডক্টর সিনহা সাহেব, দেখুন, যখন বন্যার কথা এসেছে গোড়ায় যেতে হবে। বন্যাটা হচ্ছে কেন? এটার জন্য আমরা দায়ী, আমার প্রতিবেশী ভাইও তো দায়ী। উনি যে পানিটা ছেড়ে দিচ্ছেন, উনি কোথায় ছেড়ে দিচ্ছেন? তো যখন পানিটা ছেড়ে দেওয়া হচ্ছে, পানি ভেসে যাচ্ছে। একটা হচ্ছে পানিটা আসতেছে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রোটেকশনটা কি ছিল। এখন বন্যা এমন একটা পর্যায়ে যাচ্ছে যে প্রোটেকশন তো করা হয়েছে 1988 সারা যেতে পারে। 88 বন্যায় কি হয়েছে আমরা জানি। এখন আজকে দেখলাম পেপারে ঢাকার আশেপাশে, বিশেষ করে পূর্বাঞ্চলে যেটা একটা আসতেছে, ঢাকার চতুর্দিকে সমস্ত যত বড় জায়গাগুলো ভরাট হয়ে গেছে। বেশি ডেভেলপাররা কিন্তু ভরে ফেলেছে বিভিন্ন। এরা কারা? এরা কোন দলের? কোনো একটি জায়গায় যদি ভরাট করতে যান তো ক্ষমতাসীনকে লাগবেই। ক্ষমতাসীন ছাড়া এই অপকর্মটা হয় না। কিন্তু সব আমলের সব ক্ষমতাসীন অপকর্ম করছে, সেটা এখন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ড্যাবের যে পরিকল্পনা ছিল ঢাকাতে, সেগুলো বাস্তবায়ন হয়নি। এখন ঢাকা সিটি যদি ভেসে যায়, তলিয়ে যায়, আমরা চিৎকার করে হইচই করতে পারি, কি হবে? চিরং তলে গেছে, তো কি হয়েছে? এখন বিরাট প্রজেক্ট একটু ভারী বৃষ্টি হলি হয়ে যায়, কারণ সিস্টেমটা যাবে কোথায়? এটা তো একটা এন্ড পয়েন্ট আছে আপনার। আমরা বারবার দেখতেছি, আপনার এখানে আসার সময় দেখলাম যে আপনার এখানে সামনে রাস্তা খোঁড়াখুড়ি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি ভাবে রাস্তা করতেছে। এই যে ধরে একটা সমন্বয়হীনতা যেটা আছে, যেটা মিউনিসিপাল কর্পোরেশন বলতেছে সমন্বয়তা আছে, এগুলো দেখেন চিটং, ঢাকা, এই দুইটা জায়গাতে বেশি এফেক্টেড হয়েছে। এবার আমরা এখন দেখবো পুরো বাংলাদেশ এখন আস্তে আস্তে তলায় যাবে। তলায় যদি যাই, এই তলাটা জানতো সবাই যাবে, এটা নতুন কিছু না। কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যে প্রজেক্টগুলো আছে, সেখানে তারা এতদিন কি করছে? এখন যখনই সংকট সৃষ্টি হয়, নতুন ভাবে বাজেট অ্যালোকেশন হয়। এগুলি সব নাটক। আপনি যদি সত্যিকার অর্থে যদি মনে করেন দেশে উন্নয়ন হবে, কম্প্রিহেন্সিভ কোঅর্ডিনেটেড প্ল্যান দরকার। এখানে একটা সেক্টর না, সব সেক্টর মিলে করতে হবে। তখনই বোঝা যাবে উন্নয়নটা হচ্ছে কি হচ্ছে না। আজকে নদী নালা নিয়ে কথা বলা হচ্ছে। নদী নালা নিয়ে তো বিধ্বস্ত। ঢাকার 54টা নদী, 54টা খাল, ঢাকার মধ্যে 29টা ভরাট, মাত্র আছে 21টা। 29টা কে ভরাট করলো? এখন প্রধানমন্ত্রী চিন্তা করবেন বুড়িগঙ্গা ঠিক করবেন। তো বুড়িগঙ্গাতে একটা বিভিন্ন কারণ নষ্ট হয়ে গেছে, ঠিক করতেছেন। কিন্তু যেগুলো আমাদের ঢাকায় ডেপ প্ল্যান বলতেছে, যারা দেখেন বুদ্ধিজীবীরা বলেন, প্ল্যানাররা বলেন, চিন্তাবিদরা বলেন, আপনি সায়েন্টিস্ট, টেকনোলজি, সবাই কিন্তু বলতেছে। এই টকশোতে তো কম কথা হচ্ছে না। এই যে টকশো, আপনার টকশোকে বলা হয় বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। কেন বলা হয়? এখানে আলোচনা হয়, কিন্তু আলোচনার ভিতর দিয়ে মানুষ জানতে বুঝতে পারতেছে। কিন্তু যাদের কাছে শোনার দরকার তারা শুনতেছে না। এই যে শুনতেছে না, এটা কি করবেন? তাহলে শুনছেন না কেন? যেটি ব্যারিস্টার শামীম বলছেন যে ওই যে যখন ভোটের দরকার হয় না, তখন আর ভোটারের গুরুত্ব থাকে না, এবং ভোটারের গুরুত্ব না থাকলে শোনারও দরকার পড়ে। এখন শুনছেন না, কে শুনছেন না? আমি তো তার সাথে একটা জায়গায় আবার একটু অ্যাড করতে চাই। উনি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট রাজনীতির কথা বলেছেন, আমি বলতেছি আমলাদের কথা বলতেছি। দায়িত্বে তো ওয়াটার ডেভেলপমেন্ট মেম্বার অফ পার্লামেন্ট নেই। ওখানে প্ল্যানিং ছিল, কর্মসূচি ছিল, টাকা যাচ্ছে না। কিন্তু আমরা তো রাজনৈতিক নীতি নির্ধারকরা যখন এবং এখন তো আগের মতো তো যেমন একটা মিনিস্ট্রির প্রধান ছিলেন, চিফ এক্সিকিউটিভ ছিলেন, সেক্রেটারি, এখন তো তা না, এখন মিনিস্টাররাই তাই, সবকিছু মিনিস্টারই করতেছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে টাকা যাচ্ছে, প্ল্যান যাচ্ছে, সবই যাচ্ছে, টেন্ডারটা কে পাচ্ছে? আমি যে রাস্তাটা করব, আমি যে বাদরা করবো, টেন্ডার তো এমন জায়গায় চলে গেছে যেখানে শোনা যাচ্ছে যে কাজ না করে বিল পেয়ে যাচ্ছে। আমি কালকেও দেখলাম 300 কোটি টাকা 15 দিন করে গেছিল। এই যে শত শত চলে যাচ্ছে, এগুলি রাষ্ট্র টাকা না? রাষ্ট্র টাকা না এগুলো? তো এইভাবে যদি অপচয়ের খাতটা বাড়িয়ে দেওয়া হয়, নিয়ন্ত্রণ না রাখা হয়, এখন আমরা আলোচনা করব নিয়ন্ত্রণ হবে কেন? ওয়াজডক ছিল সেখানে, সে বাঁধ ভেঙে যাচ্ছে, এটা নতুন কিছু নাকি? তো বাঁধ তো ভেঙে যেতেই পারে। আপনি যদি যে বাঁধ যেভাবে ভাবা হচ্ছে সেভাবে হয়নি, তো বাঁধ ভাঙবে নাকি? বাঁধ কি স্ট্রং থাকবে? এটা কি হিমালয় পর্বত নাকি? দেখেন সাগরের আপনি স্ট্রং বাদও করতে পারেন, আপনি স্ট্রং বাদও করেন। যখন আপনার পানি আটকানোর অবস্থা করলেন, টাকাটা যখন খুলে দেওয়ার, যখন খুলে দেবেন, আপনি গেট করতে পারেন। আপনাকে টাকা দেওয়া হয়েছে স্ট্রং বাদ করার জন্য, বাজেট সেটাই ছিল, কিন্তু বাদ তো উইক হয়ে গেল। তাহলে বিল পেলো কেমনে? এই বিলটা কেমনে পেলো? এখন বলে অফিসার তো এমনি দেয়নি, চাপ সৃষ্টি করা হয়েছে এখানে। রাজনৈতিক কর্মকাণ্ড যতদিন অন্যায় অবৈধভাবে পয়সা উৎসের সৃষ্টি করবে, ততদিন পর্যন্ত অফিসার করতে পারবে না, কারণ নিয়ন্ত্রণ ক্ষমতা তাদের হাতে। আর এখন বাংলাদেশের অবস্থা রয়েছে কি জানেন? ওই জন্য বললেন যে কথাটা,
মানুষ ভোটের প্রতি আগ্রহ হারাচ্ছে। জনপ্রতিনিধিকে আমরা চিনি না, আমাদের সাথে দেখা হয় না, তিনিও ফিল করেন না নাগরিক কিছু আছে। এই যে ইলেক্টেড বডির সাথে পিপুলের যে সম্পর্ক, এটা হয়ে গেছে অনেকটা বলতে পারেন একেবারে অ্যাপলিটিক্যাল, হওয়া উচিত ছিল পলিটিক্যাল। এই অবস্থার ভিতর দিয়ে নাগরিকের সাথে নির্বাচিত প্রতিনিধিত্বের গ্যাপটা হয়ে গেছে। তো এটা কেন পড়াবেন আপনি? কারণ সে তো ফিল করতেছে না। নির্বাচিত হওয়ার পরে সে চিন্তা করে তুমি তো আমাকে নির্বাচিত করোনি, হু আর ইউ টু টক টু মি, এবং তাদের ব্যবহারটা সেরকম হয়ে আসতেছে। এখানে আবার যখন সমালোচনা হবে তড়িঘড়ি করে যাবে। আপনি দেখেন আজকে বাংলাদেশ সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা হতে পারে, তো একটা স্থায়ী আলোচনা হতে পারে, 2 দিন আগে আলোচনা করেন, 3 দিন আগে আলোচনা করেন, শুধু বন্যার উপর আলোচনা করেন। প্রয়োজনে ওনারা বলবেন এখন তো সেশন নেই, সংসদ তো ডাকেন, জরুরি ভিত্তিতে রাষ্ট্রপতিকে বলেন সে ডেকে দিবে, এটা কোন ব্যাপার না। তো রাষ্ট্র প্রয়োজন আছে, পার্লামেন্টের প্রয়োজন আছে, হয়তো রাষ্ট্রের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ যদি এটা হচ্ছে বেশি হয় সেটা অন্য কথা। প্রশ্ন হচ্ছে কি জানেন, এই যে মানুষ নিয়ে বলছেন, আমি প্রসঙ্গটা আবার অন্যদিকে আরেকটা প্রসঙ্গ নিয়ে যাই। প্রতি বছরই আমরা দেখি যে এই হজের সময় হজে যাওয়া নিয়ে কিছু কিছু অনিয়ম সমস্যা হয়। হাতকে অভিযোগ তৈরি, কখনো ধর্ম মন্ত্রণালয়ে, কখন সিভিল এভিয়েশন। কিন্তু এবার পরিস্থিতিটা একেবারেই ভয়াবহ একটা চিত্র। আমি গতকাল পর্যন্ত চিত্র যেটি যে 1,05,000 হজ যাত্রী, তার মধ্যে 60,000 গেছে, 65,000 এখন পর্যন্ত নিশ্চয়তা নেই। এই পর্যন্ত প্রায় 25-30টি ফ্লাইট বাতিল করতে হয়েছে যাত্রীর অভাবে, এবং অনেকেই অনিশ্চিত, অনেকে এয়ারপোর্টে গিয়ে ফেরত আসছেন, অনেকে হাজি ক্যাম্পে বসে আছেন, তো কোনো খবর নেই, কিছুই জানেন না। হয়তো হাজবেন্ড ওয়াইফ যাওয়ার কথা, হাজবেন্ড যেতে পারছেন, ওয়াইফ পাচ্ছেন না, বা ওয়াইফ যাচ্ছেন যেতে পারছেন, হাজবেন্ড যেতে পারছেন না। এটিকে আপনি কি বলবেন? দেখেন, আমি একটু এখানে আমি ধর্মমন্ত্রীর কথা শুনছি, হাবের নেতাদের কথা শুনছি, বিমান মন্ত্রীর প্রতিদিন কথা শুনছি, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। এবং যেটি শুনছি তারা আবার বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটি বোধহয় আমি গত 15 দিন ধরে শুনছি, আগামী 2-1 দিনের মধ্যে। তো 2 দিনের মধ্যে তো কোনো পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এখানে আমি একটা জিনিস বলি, দেখেন এই বিষয়টি নিয়ে কিছুদিন কোন একটা চ্যানেলে আমি ছিলাম, আমার সাথে হ্যাবের সভাপতি ছিলেন, আলোচনা করতেছিলেন। একজন ইমাম খতিব সাহেব ছিলেন, উনি হজ নিয়ে কথা বলতেছিলেন। জিনিসটা 3টা দিকে আসতেছে। কিন্তু দেখেন, মূল কথা হচ্ছে যতজন হাজি যাবে তাদের জন্য তাদের ভিসা, টাকা পয়সা জমা, এবং প্রয়োজনে ভিসার জন্য সাবমিট করা, এবং মক্কাতে মুআল্লিম যে প্রথাটা সেটা ঠিক করা, এবং সৌদি আরবের মেসেজগুলো আসা, বিভিন্ন দিক থেকে হ্যাবের বক্তব্য হলো যে আমাদের কাছে এখনো একটা বিপুল সংখ্যক লোক পুরো টাকা দেয়নি, পার্সিয়াল দিয়ে রাখছে, দেবনে আমরা টিকিট বুকিং দিয়েও করতে পারিনি। এখন বিমান কিন্তু খালি এখন কি হচ্ছে, ক্যাপাসিটি সংকট না, কিন্তু প্যাসেঞ্জার সংকট হয়ে গেছে। কিন্তু ফ্লাইট বাতিল হচ্ছে কিন্তু আবার এখন এটাকে কভার করার জন্য এমন একটা পরিস্থিতি হচ্ছে। ওই দিন দেখলাম যে কাতার, কুয়েতের ফ্লাইট বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ফ্লাইট শর্ট করা হচ্ছে, বড় জাহাজগুলো দেওয়া হচ্ছে এদিকে, ছোটগুলো ওদিকে, এগুলি জোড়া দেওয়া আপনি আলটিমেটলি জোড়াতালি। প্রথম জিনিসটা হলো বাংলাদেশ বিমান প্রত্যেকবারই যে কাজটা করে তারা নিজেরই সবকিছু করবে। এই সবকিছু করতে যেয়ে শেষ পর্যন্ত দেখা যায় যে তারা লেজে গোবরে সব এক হয়ে যায়। প্রথমত সংকট হওয়ার কথা না, যদি আগে থেকে সে নেতৃত্ব ঠিক থাকে। আমি কি করতে পারি এই বছর, প্রয়োজন আমি প্রাইভেট সেক্টর দিতে পারি কিছু, কিন্তু আমার এক সিটে করতে হবে। 2, সৌদি আরবের কাছে পারমিশনের ব্যাপার আছে, কিন্তু এখানে তারা কিন্তু ল্যান্ডিং করবে, জায়গা থাকতে হয়তো, সেই পারমিশন দিয়েছে কিছু। মূল সমস্যাটা হচ্ছে এখানে কি, হজ সংক্রান্ত ব্যাপারে আমাদের এখানে পূর্ব কর্মসূচি নেই কোনো। হজে যাবেন, মুআল্লিম ঠিক করবেন, সৌদি আরবের কর্মসূচি কি হবে, এর মধ্যে একটা সৌদি আরবে আবার হঠাৎ করে 50,000 টাকা বাড়াই দিল। এই যে বাড়াই দিলেন, টাকাটা কে দিবে? তার মধ্যে একটা কথা আসে না, আমাদের এখানে সংকট আরেকটা আছে। কিন্তু এখানে পাকিস্তান, ভারত হজে সাবসিডি দেয়। ভারত কিন্তু মুসলিম রাষ্ট্র না, খেয়াল করবেন। ভারত সাবসিডি দেয়, পাকিস্তান সাবসিডি দেয়। আর বাংলাদেশে কি হচ্ছে, 1,36,000, অর্থাৎ 2বার যাবেন আবেন, এই টাকাটা একবার না হচ্ছে। কিন্তু পৃথিবীর কোন দেশে তো অবিচার আছে নাকি, যেখানে আপনি ইসলামিক কি রাষ্ট্রধর্ম ইসলাম? আমাদের এখানে আমাদের স্পেসিফিক প্রস্তাব আছে। কিন্তু এখানে একটা প্রস্তাব হচ্ছে, হজ সংক্রান্ত ব্যাপারে আগের থেকে একটা কমিটি করেন, যে কমিটিতে মেম্বার অফ পার্লামেন্ট, রাষ্ট্রীয় নাগরিক সমাজ সব থাকবে, এবং দেখতে হবে আমাদের হজের সমস্যা কি, ক্যাপাসিটি কি, সৌদি আরবের সমস্যাটা কি আছে, আগের থেকে জানতে হবে। সৌদি আরবে আমাদের যে অ্যাম্বাসেডার, এগুলো না জানে কি আছে? সৌদি আরবে এম্বাসি আছে, সৌদি আরবে তো সব জানে, কাজ করবেন না কি করবেন। এবার আসেন, এবং খুব ছোটখাটো এমবেসি না, বড় এমবেসি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার
একটা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, তার কাজটা কি আসলে? তারা ওদের কাজ তো, তার কাজে শেষ আছে নাকি? মসজিদ মাদ্রাসা সবই তো তার এত কাজ, তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে হজটাকে কমপ্লিট করা। এখন যেটা করা যায়, আপনি দেখেন, আমি দেখলাম পত্রিকায় হজের মধ্যে কিছু ভলেন্টিয়ার লাগে অনেক, প্রতি বছর নিচ্ছে। ভলেন্টিয়ার অর্থ কি? আমরা যারা হাজি আমাদেরকে তিনি সেবা দিবেন। এখন দেখেন যারা যাচ্ছে তাদের হাজিদের সেবা দিতে হবে, নিজেরাই হজ করে না, তাদের সেবা দিতে হবে। এবং এটা পেপার আসছে, তারপরে থামে না কিন্তু। প্রধানমন্ত্রীর অফিস, ধর্মমন্ত্রীর অফিস, ওই মন্ত্রীর অফিস সব মিলে যেটা পাঠালেন, আলটিমেটলি হাজিদের টর্চার করার উপায় নেই। ফার্স্ট কাজ আসেন। সেকেন্ড হচ্ছে, আপনি হজের ব্যাপারে নীতিমালা, হজ নীতি ঘোষণা করছেন, একতরফা করছেন। তো আপনি ফ্লাইট ঠিক করতে পারেন আগে, প্যাসেঞ্জার কতজন যাবে, হ্যাঁ আগে বললেন না কেন? তোমাদের পাসপোর্ট যারা জমা দিয়েছো টাকা পুরা নিয়ে নাও, না নিলে এখন দিনের মধ্যে বাতিল হয়ে যাবে। আপনারা দেন নাই, তারাও দেয়নি, এটা কিন্তু এক পক্ষ থেকে হয়নি। কিন্তু সেকেন্ড থিং হচ্ছে, সেটাও কতটা সত্য এই অভিযোগ, প্যাসেঞ্জাররা টাকা দেয় নাই, না, বাংলাদেশে হজের টাকা ধরে নেব, এই অভিযোগটা 99% মিথ্যা। এটা আমি আপনার সাথে মিথ্যা। তাহলে বিকল্প পথে আসেন, কারণ আপনি তো জনে জনে যেহেতু হাজিদের জিজ্ঞেস করতে বা হজ করতে, তাদের বললাম 99% মিথ্যা। এটা তারা তাদের সাপোর্টে গা বাঁচানোর জন্য বলে। তবে আমার যেটা মনে হয়, হজ যদি সহজ করতে যান, দেখেন এখন কিন্তু জাহাজে গেলে সময় বেশি লাগবে না, ম্যাক্সিমাম 10 days। আপনি বাংলাদেশ থেকে জাহাজ চালু করেন হজের জন্য, টাকা অর্ধেক হয়ে যাবে, মানুষ সুবিধা পাবে, জাহাজ পৌঁছে যাবে, এই সমস্ত কিছু হবে না। কিন্তু এটা হতে পারবে না, চক্রান্ত আছে, এটা চলবে না। আপনি জল পথে যাওয়ার চেষ্টা করেন, বিমান পথে যাওয়ার চেষ্টা করেন, হজের প্রাইস কমে যাবে এবং রাষ্ট্রকে সাবসিডি দিতে হবে। এই পৃথিবীতে রাষ্ট্র যদি ইসলাম হয়, তাহলে মুসলমানদের এই পবিত্র কাজে, ফরজ কাজে আপনাকে সাবসিডি দিতে হবে, সেটাও নির্ধারণ করতে হবে আপনাকে। একদিকে সাবসিডি দেন, সৌদি আরবে যারা বসে আছে হজ মিশন, যারা কাউন্সিলর যিনি আছেন, কালকে দেখলাম টেলিভিশনে কথা বলতেছিলেন অনেকেই, অত কথা দরকার নেই, কথা কম বলেন, কাজ বেশি করেন। এবং ধর্মমন্ত্রী সম্পর্কে বলে দিই, ধর্মমন্ত্রী আগে থেকে বলে দেয়, হতাশা ব্যক্ত করে। হতাশা কি হয়েছে? কোন মন্ত্রী উচিত হবে না কোন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করা, কাজ শেষ করতে দেন। আপনার দায়িত্ব হচ্ছে হজটা কমপ্লিট করা। মানে আমি জানি না আমার বলাটা সমীচীন হবে কিনা, মানে মন্ত্রণালয়গুলো চালানোর জন্য এবং একটা মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ হিসেবে তাদের যে ফিজিক্যাল ফিটনেসটা দরকার, সেটি আছে কিনা, স্বজন মন্ত্রীর আছে বা এই মন্ত্রীর আছে কিনা, সেটিও কিন্তু বিবেচ্য বিষয়। উইথ ডিউ রেসপেক্ট, আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলি, ধর্মমন্ত্রীকে আমি চিনি না, তো টেলিভিশনে তাকে আমি যেভাবে দেখি জানি, আমার মনে হয় প্রধানমন্ত্রীর উচিত হবে, যদি তার সার্ভিসকে আপনি কাজে লাগাতে চান, মেধাকে সবকিছু একটা শেষ বা সীমা অন্য জায়গায় লাগান। এখানে আপনি মধ্যম বয়সের যদি বসান, যিনি কাজ করতে হবে, দৌড়ে দৌড়বে, এই করতে সে করতে পারবে। কারণ হচ্ছে কি জানেন, এই মন্ত্রণালয় কিন্তু একটা জটিল মিনিস্ট্রি, এখানে কিন্তু অনেকগুলি ডিপ্লোম্যাটিক পারফরমেন্সের ব্যাপার আছে। কিন্তু এখানে ধর্মমন্ত্রী ভালো, উনি নলেজ সবই ঠিক আছে, কিন্তু যেটা বললেন, যুদ্ধের জন্য কিন্তু একজন সেনাপতির কিন্তু ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন আছে। জি, ব্যাপারটা মোটেও জটিল না। প্রতি বছর সৌদি আরব থেকে বহু আগে জানিয়ে দেওয়া হয় কোন মুসলিম দেশ থেকে কতজন হাজি তারা নেবেন, এবং সেই কটাই ভিসা তারা ইস্যু করেন। প্রবলেমটা হচ্ছে হাবের যারা এজেন্সি আছে, এজেন্সির আবার সাব এজেন্সি আছে, সাব এজেন্সির আবার সাব এজেন্সি আছে। দেখা গেছে হাজি টাকা দিয়েছে, কিন্তু টাকাটা হয়তো বা জায়গা পর্যন্ত পৌঁছায় নেই। এটা হয়তো একটা অভিযোগ। হোয়াট এভার হ্যাপেন, মানে আপনার যদি হঠাৎ করে মাঝখানে 50,000 টাকা বেশিও লাগে, রাষ্ট্র টাকা দিয়ে দিবে, সাবসিডি যেটা হলো, বা আপনার সাথে কন্ট্যাক্ট হয়ে গেল, আপনি 3 লাখ বা 7.5 লাখ টাকা হজ করবেন, তখন রাষ্ট্রের দায়িত্ব আপনাকে এই টাকাই হজ করা। আপনি মাঝখানে টাকা বাড়াতে পারেন না বা জটিলতা সৃষ্টি করতে পারেন না। কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট এবং মিনিস্ট্রিয়াল ফেইলিওর এবং কোঅর্ডিনেশন প্রবলেম, আর কিচ্ছু না। এবং এটার জন্য সৌদি আরবকে ব্লেম করার কিচ্ছু নাই, তারা এই বিষয়গুলো অনেক আগেই সেটেল করে দেয়। কিন্তু বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি এই বিষয়টা না শুনে, না জানে, সেটা সৌদি আরবকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর বিমানের যেটা হচ্ছে, বিমানের তো কোনো কাজ নেই, সে প্লেনটা লাগাচ্ছে কিন্তু প্যাসেঞ্জারের ভিসা হয়নি, সে তো বোর্ডে নিতে পারবে না। ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস ওনার সাথে আমি একমত যে এই বিষয়টা বিমান একতরফা করা উচিত না। আমি কিছুদিন আগে ডোমেস্টিক ফ্লাইটে গেছি, আমার 45 মিনিটের ফ্লাইট, কিন্তু বিমান ছাড়ছে 2 ঘন্টা 30 মিনিট পরে। তো ডোমেস্টিকে যদি এই অবস্থা হয়, ইন্টারন্যাশনালি এককভাবে এই 65,000 প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া, এটার একক দায়িত্বটা বিমান মনে হয় নিতে পারবে না। এটা বিমান এবং মানে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, মানে এটা কমপ্লিটলি ফেইল। মানে আমার একটা অভিজ্ঞতা, আমি বাইরে যাচ্ছিলাম, জি,
পাইলট 1 ঘন্টা পরে এসছেন এবং শপিং তখন না উনি ঘুমিয়েছিলেন, চিন্তা করতে দেরি হতেন, আর্লি মর্নিং এর ফ্লাইট। তবে আদারওয়াইজ অন্যান্য অভিজ্ঞতা ও এক্সপিরিয়েন্সও আছে, যেমন বাংলাদেশের বিমানের অনেকগুলো ক্রাইসিস পাইলটরা দক্ষতার সাথে বিমান বোঝার জন্য সবচেয়ে বড় কথা হলো আমাদের সাধারণ মানুষদের বোঝা যেখানে প্রধানমন্ত্রী ইদানিং কালে আপনি সবগুলো ফ্লাইট দেখেন, প্রতিটা ফ্লাইটে কিছু না কিছু সমস্যা পড়ছে। অথচ আপনি দেখেন বাংলাদেশের 2 কোটি লোক বিদেশে থাকে, গড়ে 5 বছরে এরা একবার দেশে আসে, অর্থাৎ গড়ে প্রায় 40 লক্ষ বাঙালি বাংলাদেশে ঢোকে জাস্ট তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, দেখার জন্য। গড়ে এই 40 লক্ষ লোকের একটা পার্সেন্টেজ যদি বিমান ক্যারি করতে পারতো তাহলে বাংলাদেশ বিমানে আর কোনো প্যাসেঞ্জার লাগবে না। এবং বিমানের টাকা আমাদের অধিকাংশ লোকই তো বাংলাদেশ বিমান প্রেফার করে, কারণ সে কমফোর্ট ফিল করে, বাধ্য হয়ে অন্য জায়গায় যায় সার্ভিস যখন অনেক বেশি খারাপ হয়। এবং আপনি এই বিমানের টাকা দিয়ে 5-6টা পদ্মা সেতু করতে পারবেন, যে পরিমাণ ইনকাম হবে, যেটা এমিরেটস আপনার যেটা আমরা বলবো দুবাই ভিত্তিক যে এয়ারলাইন্সটা ইতিহাদ, না আরেকটা যেটা আছে এমিরেটস প্রথমে সপ্তাহে 2টো ফ্লাইট চালু করেছিল, তারপর সপ্তাহে 7টা, তারপরে দিনে 2টা, এবং কোনো সিট ফাঁকা থাকে না। সেখানে বাংলাদেশ বিমান কমপ্লিটলি ফেইলড। আপনার সিট খালি থাকে কেন? হ্যাঁ, খালি থাকে। আপনি টিকিট পাবেন না, আপনি টিকিট পাবেন। জিনিসটার মধ্যে এত বেশি করাপশন এবং মানে কোনো কারণ নেই এটাকে কমপ্লিটলি। আমার কাছে মনে হয় বিমান কমপ্লিটলি একটা খুব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা দেশি করে আউটসোর্সিং করে দেওয়া উচিত 2 বছরের জন্য, কিভাবে বিমান চালাতে হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে। আমি তো ইন্ডিয়াতে সারা পৃথিবীর কখনো 1 মিনিট ডিলে দেখি না, সার্ভিস অনেক দিকে খারাপ আছে কিন্তু ডিলে নেই, নো ওয়ে। তো বাংলাদেশের ডিলেটাই হচ্ছে 2-3 ঘন্টা, ডিলে হওয়ার কারণে ড্যামেজ দিতে হচ্ছে আপনার এয়ারপোর্টে, কত কিছু লস বেড়ে যাচ্ছে। তো এটা পলিটিক্যাল, ওই যে হাজিদের ব্যাপারটা বলি, আবার ওই প্রশ্ন রয়ে আছে, ভোটের প্রশ্ন যদি থাকতো, মুখ লজ্জার প্রশ্ন যদি থাকতো, হাজিদের সাথে এই ধরনের আমি প্রতারণাই বলবো, এটা একটা রাষ্ট্রীয় প্রতারণা হয়ে যাচ্ছে, যে আপনি হজের জন্য মানুষকে লিস্টিং করছেন, নিয়ে যেতে পারছেন না, সেখানে যে ক্রাইসিস হবে এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সমাধান করবে, আপনি কিন্তু এটার জন্য কোনো দায়ভারও নিচ্ছেন না। এখন কাকে আপনি দায়ী করবেন? কেউ কি পদত্যাগ করবে? করবে না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মানে অ্যাডমিনিস্ট্রেশনে যদি কেউ এরকম করাপশন করে, তাকে ক্রস ফায়ারে মারবে উনি, বিকজ কি তার মুসলিম ভোট লাগবে, নট অনলি ভোট, সে পলিটিক্যালি সাকসেসফুল। বাংলাদেশে তো ওই জায়গাতেই প্রবলেমটা হচ্ছে, ভোটের গুরুত্ব অসম্ভব বেশি সেখানে। মমতা ব্যানার্জি ও রোজাও রাখে, মাঝে মধ্যে রোজা রেখে বলে আজকে রোজা রাখছি, তো দিস অল পলিটিক্স হোক আর তার ফেইথ হোক, বাট দিস ইজ ভোটারের গুরুত্বটা আছে, যেটা ওপেনলি বলেছেন যে আমি গরুও খাবো, এটা আমার ইচ্ছা। অনেক অনেক ভালো ভালো কথা বলেছেন, বহুত্ববাদে তার একটা বিশ্বাস আছে। রাজনীতিবিদ হিসেবে তাকে আমরা অনেক ক্ষেত্রে পছন্দ করি নেতৃস্থাপনের কারণে, কিন্তু তার একটা তার নিজের রাজ্যে আমার সমস্যা দেখার জন্য তার নিজের রাজ্যে বহুত্ববাদ কিন্তু এবং সুশাসন কিন্তু সে খুব স্ট্রিক্টলি রাখে, এবং সে হযরত ওমরকে ফলো করে, এটাও সে বলে যে আমি ওমরের নীতি ফলো করে রাজ্য চালাচ্ছি, এবং সে অনেক ক্ষেত্রে সফল। তো আমাদের দেশে আজকে এই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী কাকে শাস্তি দিলেন আমরা দেখলাম না, বা দিবেন কিনা মনে হয় না দিবে, কারণ গত 2-3 বছর ধরে এই প্রবলেম হচ্ছে, এবার একটু বেশি হচ্ছে। তো কাউকে না কাউকে দায় নিতে হবে, কাউকে তো আমরা দায় না। এই আলোচনা হয়তো আমরা বছরের পর বছর করতেই থাকবো, সমস্যাও এরকম থাকবে, সমাধানের পথ খুব খুঁজে পাবো না। অন্য আরেকটা দিকে যাই আমি, যেটা আপনার অঙ্গনে যাই আমরা, রাজনীতির বাইরে যে আপনার পেশাদার অঙ্গন, ষোড়শ সংশোধনীর যে অ্যাপিলেট ডিভিশনের রায়, সেটিকে কেন্দ্র করে, এবং এটিকে অনেকেই মনে করেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য দলিল, বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্ব সবকিছুকে স্পর্শ করেছে। কিছুটা আলোচনা আমরা করব আজকে যতটুকু সময় পাই, কিন্তু একটি প্রশ্ন আমি আপনাকে প্রথমে করতে চাই, সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করলাম যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি প্রধান বিচারপতির সঙ্গে এই বিষয় নিয়ে দেখা করেছেন, এবং এরপরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, এবং সেটি তিনি সাংবাদিকদেরকে বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে উচ্চ আদালত এবং ঈশ্বর সংসদে মামলার রায় যখন বিচারকদের আচরণ বিধি নিয়ে সিদ্ধান্তে উপনীত হলেন, সেই সিদ্ধান্ত দিয়ে এই আদালত বা এই প্রধান বিচারপতি দেশের, তিনি কিভাবে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন, বা একজন রাজনৈতিক নেতাকে তার বাসায় রিসিভ করেন, কিংবা একজন রাজনৈতিক নেতা, সরকারের মন্ত্রী, তিনি কিভাবে দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন? না, মানে কোড অফ কন্ডাক্ট আমি বুঝতে চাইছি আপনার কাছে, আপনাদের কাছে এই ধরনের কোনো স্ট্রিক্ট বাধ্যবাধকতা আছে এমনটা না, কিছুটা দৃষ্টিকটু ব্যাপারটা অবশ্যই। তবে
যে আচরণবিধি, যে নিম্ন আদালতের বিচারকদের যেটা করা হলো, সেই আচরণবিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তিনি নিজেও বলেছেন না, আচরণবিধিতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো মামলা তো আর কোর্টে পেন্ডিং নাই, এটা মিসকন্ডাক্টের মধ্যে পড়বে বলে আমার মনে হয় না। তবে বিষয়টা জটিল এবং বিষয়টার মধ্যে পলিটিক্স ইনভলভ, সেটা জুডিশিয়ারি ইনভলভ করুক বা যে কেউ করুক, এটার মধ্যে পলিটিক্স। আমরা যতদূর জানি যে ভারতে এরকম একটা সময়, এক সময় ভারতের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চাইছিলেন ইন্দিরা গান্ধী, যখন প্রধান বিচারপতি তাকে মানে স্বাগত জানাননি আর কি। সেটা সেই সময় বিচার বিভাগের সাথে ইন্দিরা গান্ধীর একটা তীব্র দ্বন্দ্ব ছিল এবং বিচার বিভাগ খুব আউটবাস্ট করছিল, যে আউটবাস্টটা তারা কন্টিনিউ করতে চেয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে যে 16 সংশোধনীর ক্ষেত্রে আমরা এর আগে কোনো রায়কে দেখিনি, এত বেশি পলিটিক্যাল ক্রিটিসাইজও হয়নি, এত বড় রায়ও মনে হয় বাংলাদেশে আর কোনো লেখা হয়নি। 700 পৃষ্ঠার উপরে রায়, 799, এবং সেখানে অনেক কিছু বলা আছে এবং সেইটা জাজদের একটা প্রিভিলেজ, তারা রায়ে অনেক কিছু লিখতে পারবে, তাদের কলমকে আপনি ঠেকাতে পারবেন না। হাইকোর্টও পাওয়ার কিন্তু দুটোরই সমান। আর পার্লামেন্টে আবার আপনি কি বলবেন, এটা আবার জুডিশিয়ারি কখনো কন্ট্রোল করতে পারবে না। আপনি পার্লামেন্টে যা ইচ্ছা তাই বলতে পারবেন, তবে বাই কনভেনশন ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে কখনো রায় নিয়ে পার্লামেন্টে কথা বলা হয় না। অন্তত আমি গত 30-40 বছরে আমার ইয়াতে দেখিনি কখনো ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে তারা রায় নিয়ে কথা বলেছে, বা আমেরিকান পার্লামেন্টও বলেনি, যদি সেটা ওয়েস্টমিনিস্টার না। তো সেখানে এই ব্যত্যয়গুলো একের পর এক ঘটছে। এখানে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়াল একটা ডিগনিটি থাকতে হবে। বিচারপতিদের বুঝতে হবে যে আমি যতই রাজনীতিবিদদের গালিগালাজ করি, 300 জন বিচারপতি তো সংসদে গিয়ে সংসদ চালাবে না। আবার পার্লামেন্টে আপনি যতই গালিগালাজ করেন বিচারপতিদের, যেটা উচিত না, কোন রাজনীতিবিদ গিয়ে তো আর বিচারপতি হয়ে করতে পারবে না, রায় দিতে পারবে না। তো এটার মধ্যে একটা মিউচুয়াল একটা ডিফারেন্স এন্ড ব্যালেন্স লাগবে। এই ব্যালেন্সটা কমপ্লিটলি ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। আর এই মামলায় ইভেন আমাদের লাস্ট পার্লামেন্ট ইলেকশন নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, কথাগুলো সত্য, আমরা টক শোতে এই কথাগুলো অনেক বলেছি, আপনার টক শোতে বলেছি, সব জায়গাতেই বলেছি। কিন্তু ওই ইলেকশনটা নিয়েই কিন্তু একটা মামলা হয়েছিল, যে মামলাটা হাইকোর্ট ডিসমিস করে দিয়েছে, যে 154 জন আনকন্টেস্টেড হতে পারবে কি পারবে না, এটা নিয়ে হাইকোর্ট বলেছে এতে কোনো সাংবিধানিক কোনো ব্যত্যয় ঘটেনি, আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, কমপ্লিটলি কেসটা শেষ। খুব সম্ভবত অ্যাপিলেট ডিভিশনে গিয়েছে, মেবি অ্যাপিলেট ডিভিশনে একই কথা বলেছে। ওইখানে কিন্তু অনেক কথা বলার সুযোগ ছিল, সেখানে কিন্তু কোনো কথাই অ্যাপিলেট ডিভিশন বলেনি, এখানে বলেছে। হয়তো এখানে বলার কারণ হচ্ছে এখানে তারা পার্সোনালি অ্যাগ্রি হচ্ছে, কারণ তাদের রিনিউয়ালের প্রশ্নটা সংসদে দেওয়া হচ্ছে। নাও শুভঙ্কর দম নামে একজন বিখ্যাত প্রফেসর, উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন এবং উনি এই বিষয়গুলো নিয়ে অনেক লেখালেখি তার আছে, তার বইগুলো ক্যামব্রিজ থেকে পাবলিশ হয়েছে। ওনার সাথে আমার চ্যাট হচ্ছিল এবং উনি আমাকে যেটা বললেন যে ওনার মতে সংবিধানের অরিজিনাল যে ধারাটা থাকবে, অরিজিনাল ধারাটাকে সংবিধানে কখনো বেসিক স্ট্রাকচার মানে বাইরে হবে না, অরিজিনাল ধারাকে আপনি নালিফাই করতে পারবেন না। বাট এখানে যেটা ঘটেছে, অরিজিনাল ধারা তো 74 সালেই চেঞ্জ হলো, তারপরে আবার জিয়াউর রহমান চেঞ্জ হলো। তো এই চেঞ্জের পরে আসলে সিচুয়েশনটা কি হবে, এইটা আলটিমেটলি জাজদের উপর ছেড়ে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এজ এ বেসিক স্ট্রাকচার, এবং এইটা জুডিশিয়ারির একটা ইন্টারপ্রিটেশন করার ক্ষমতা আছে। কতটুকু পর্যন্ত আপনি যেতে পারেন, অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারেন। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির মধ্যে সবকিছু আসবে, এভরিথিং। গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার, এটা আমাদের অনেক আগেই সেটেলড। এটা কতদূর পর্যন্ত আপনি ব্যাখ্যা করবেন, এটা আনলিমিটেড ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের দেয়া আছে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে এত হইচই চিল্লাচিল্লি সমালোচনা করার কিছু নাই। এগুলো ফার্স্ট থিং হচ্ছে বড় অংশই অবজারভেশন, বাইন্ডিং না। বাইন্ডিংটা কতটুকু, যে 16 অ্যামেন্ডমেন্ট বাতিল, এটুকুর বাইরে যে জিনিসগুলো আছে এগুলো অবজারভেশন, নন বাইন্ডিং বা এগুলো কম্পালসিভ কিছু না। তো আমার একটা মনে হচ্ছে যেহেতু জুডিশিয়ারি, আপনার যদি বিবেকবোধ থাকে, এই অবজারভেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবজারভেশন তো আপনার বিবেকবোধ থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অবজারভেশন, আদালত যদি বলে যে পার্লামেন্ট কাজ করছে না, প্রতিষ্ঠান কাজ করছে না, আদালত যদি বলে নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না, প্রতিটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। সমাধানটা কি দিল আদালত? আদালত কি সমাধান দিতে পারছে? আদালত কি সমাধান দিতে পারবে না? সমস্যাগুলো আইডেন্টিফাই করা উইদাউট সমাধান কতটুকু লাভজনক হচ্ছে রাষ্ট্রের জন্য, এটা আমি একটা। আরেকটা হচ্ছে জুডিশিয়ারি নিজেরও তো অনেক সমস্যা আছে, সেগুলোও তো রায়ের মধ্যে আসা উচিত ছিল। হ্যাঁ, বিভিন্ন সময় জুডিশিয়ারিও তো খুব শক্ত ভূমিকা পালন করতে পেরেছে এমন না, এবং সেক্ষেত্রে রায়ের মধ্যে এই জিনিসগুলো আসে নাই, এবং অনেক সুন্দর গাইডলাইন্স আরো আসতে পারতাম। কখনো কখনো জুডিশিয়ারি তো জটিলতা তৈরি করেছে দেশের, অবশ্যই রাজনৈতিক অঙ্গনে অনেক পলিটিক্যাল ইস্যুতেই জুডিশিয়ারি ইনভলভ হয়েছে, যেটা জুডিশিয়ারি ইনভলভ হওয়া উচিত ছিল না। আমি সেদিন একটা টক শোতে বলেছিলাম, মানে আমি জাতির জনক কে হবে, স্বাধীনতার ঘোষক কে হবে, এই জিনিসগুলো তো জুডিশিয়ারিতে আসার কোনো দরকার নেই, এগুলো সেটেল প্রিন্সিপাল, এবং আমরা ইতিহাসের মাধ্যমেই এগুলো সেটেল করব। তো ওই যে কালচারটা শুরু হয়েছিল,
সেই কালচারটারই কিন্তু আউটবাস্ট আজকে এটা হচ্ছে। এবং যিনি শুরু করেছিলেন না বা যিনি এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন, তিনি আবার ষোড়শ সংসদে নিয়ে কথা বলছেন এবং তিনি এখন বলছেন যে এটি জাজেস রিপাবলিক অফ বাংলাদেশ হয়েছে। নিষ্ঠুকেসি আমরা এটা বলি। এই তত্ত্বটা হচ্ছে যে যখন জুডিশিয়ারি মনে করে যে সমস্ত সমস্যার সমাধান তারা করতে পারবে, এটাকে বলে জিস্টোকেসি, জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম। তিনি যেটা বলেছেন নৈতিকভাবে এটি বলতে পারেন কিনা এটি প্রশ্ন। তার বলা উচিত প্রতিষ্ঠানের প্রধান হয়ে, কমিশনের প্রধান হয়ে, তার থেকেও বড় কথা উনি ওনার রায়, নিজের রায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে উনি কন্ডেম করেছিলেন। উনি যখন 5th অ্যামেন্ডমেন্ট রায়টা দিলেন তখন সেখানে যে কটা জিনিসকে পাস্ট এন্ড ক্লোজ বা কন্ডেম করেছিলেন তার মধ্যে বলেছিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কন্ডেমড। তবে এই রায়ে, যে বর্তমান রায়টায়, এখানে আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বেসিক স্ট্রাকচার বলা হচ্ছে। এটা আবার আমার কাছে একটু মনে হচ্ছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা কাউন্সিল, জাস্ট একটা বডি। এটা বেসিক স্ট্রাকচার কিভাবে হয়, এরকম কাউন্সিল আরো অনেক আছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে সবচেয়ে বড় ক্রিটিসিজম যেটা করা যায় যে 40 বছরে এটা কখনো সিটিং হয়নি, বা 50 বছরে, মানে যখন থেকে সৃষ্টি হলো তখন থেকে এ পর্যন্ত এটা কখনো কাজ করে নাই। আর সেজন্য আবার ক্ষমতাটা আপনি একজন বিচারকের ক্ষেত্রে স্টার্ট হয়েছিল, কিন্তু আলটিমেটলি উনি নিজেই রিজাইন করেন। হ্যাঁ, মানে এখন পর্যন্ত কোন বিচারপতিকে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিমুভ করতে পারে নাই। আরেকটি রায় একটা জটিলতা তৈরি হচ্ছে বলে আমি শুনছি, এখন কোন বিচারপতি পদত্যাগ করবার কোন সুযোগ নেই বা মানে এরকম কি এমনটা আলোচনা শুনছিলাম আমি, অবশ্যই না এমনটা মনে হয় আমি কখনো পাইনি, চেক করে দেখিনি। জিনিসগুলো আসলে রাজনীতির বাইরে আসলে কোনো কিছুই না, সবকিছুর মধ্যেই রাজনীতি আছে ডেফিনেটলি, এবং পলিটিক্যাল বিষয় পলিটিক্যালি সমাধান করতে হবে। পলিটিক্যাল বিষয় পলিটিক্যাল সমাধান হচ্ছে না বলেই অন্যান্য অর্গানকে এই অবজারভেশন দিতে হচ্ছে। ডক্টর সিনহা সাইদ, এবং এই যে রায় নিয়ে এখন যত রাজনীতি হচ্ছে, বিএনপির প্রতিক্রিয়া দেখছি, মন্ত্রীরা প্রতিদিন নানা রকমের কথা বলছেন, প্রধান বিচারপতিকে তো কেউ কেউ পাকিস্তানি বানিয়ে ফেলেছেন, এবং যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে তার যোগ্যতা অনুযায়ী করা হয়েছে, কোন জাতপাত দেখে তাকে আসলে করা হয়নি। মন্ত্রিসভার বৈঠকে করেছেন, পত্রিকায় আমি খবর দেখলাম। কিন্তু অন্যান্য মন্ত্রীরা যেভাবে কথাবার্তা বলছেন, সেটিকে আপনি কি বলবেন? এবং এই যে আমি যে প্রশ্নটা ব্যারিস্টার শামীমকে করলাম যে একজন মন্ত্রী বা একজন রাজনৈতিক নেতা কিভাবে একটি রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসায়, সেটি প্রধান বিচারপতি কিভাবে অ্যালাউ করেন, মন্ত্রী মহোদয় বা কিভাবে চান? দেখুন, আমি এখানে দুটা ঘটনার কথা উল্লেখ করি আপনাকে, তারপর আসতেছি। যেমন সর্বশেষ হলো আওয়ামী লীগের এক মন্ত্রী মোহাম্মদ নাসিম, 14 দলের যিনি স্পোকসম্যান, তিনি বলেছেন বিচারপতিরা এমন শুধু বিষয়ে নাক গালাচ্ছে নদী নালা নিয়ে যে মনে হচ্ছে তারা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে তারাই করবে। বিষয় একটু গভীরে যান। জাপানের এসডিএ প্রশ্নে, জাপান এখন ইমার্জিং পাওয়ার, কিন্তু 1948 সালে ম্যাকার্থি কনস্টিটিউশন আওতায় এসে তারা সীমাবদ্ধতা পড়ে গেল। 54 সালে ডিএস থেকে তারা এক্সটেন্ড করলো, নতুন নতুন ডেফিনেশন আসতেছে। কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে জাপান সামরিক শক্তিতে যেতে পারবে কি পারবে না, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো। কিন্তু অদ্ভুত ঘটনা, সুপ্রিম কোর্ট কি রায় দিল জানেন? রাজনৈতিক বিষয়গুলো নিঃসন্দেহে ডায়েট দেখবে, সংসদ দেবে, এখানে আমরা হাত দেবো না। আই সেলুট দেব। বাংলাদেশে কোনো একটা মামলার কথা বলা হচ্ছে যারা এটা রাজনীতি করি, অসংখ্য মামলায় ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন আনা হয়েছে। দুঃখের বিষয়, বঙ্গবন্ধু হত্যা মামলাও অসংখ্য কোর্ট বলেছে পলিটিক্যাল কোশ্চেন। আমি এটা আমি আসতেছি। দেখেন এখানে বললো সে, এটা ছেড়ে দিল সংসদের কাছে, কারণ আমরা এই বিতর্কে যাব না। কারণ জুডিশিয়ারি চাচ্ছে যে বিষয়গুলো রাজনীতিবিদদের একক জুডিসডিকশন, আমরা হাত দেবো না। একইভাবে দেখেন, আপনি ভালো জানবেন, এটা জিসিএসকিউ একটা কেস, নাম করা কেস, লর্ড ডিপ্লকের। সেই কেসে যখন রায়টা হলো, ওদের একটা কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যাপার স্যাপার ছিল। রায়তে কিন্তু একটা ভালো একটা জিনিস দেখালো সেখানে, যে সরকারের কাজকে তারা দুভাগে ভাগ করেছে, জুডিশিয়ারি কাজকে। তারা বলেছে যেটা গভর্নমেন্টের পলিটিক্যাল পার্টির কর্মসূচির অংশ, সেখানে আমরা হাত দেবো না। আমরা হাত দেবো যেখানে কর্মসূচি মৌলিক না, সেখানে হাত দিতে পারি। কিন্তু ওখানে কিন্তু তারা লর্ড ডিপ্লক, নাম করা জাস্টিস, উনি বলে দিলেন যে সব ক্ষেত্রে নাক গালানো ঠিক না। এখন তৃতীয় বিশ্ব অবস্থার কি দেখেন, ডক্টরিন অফ নেসেসিটি এন্ড ডক্টরিন অফ এফিকেসি, এটা কথা আছে। কিন্তু নেসেসিটির সাথে এফিকেসি যোগ হতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে তৃতীয় বিশ্বে দেখা যাচ্ছে জুডিশিয়াল রায়গুলি মাঝে মাঝে পলিটিকো জুডিশিয়াল হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পলিটিকো জুডিশিয়াল যে রায়গুলি আসে, যেমন ধরেন পঞ্চম সংশোধনীর কথা আসে না, বিচারপতি খারের লোক শর্ট জাজমেন্টে বললেন, 2 টার্ম সংসদের কথা বললেন, চূড়ান্ত রায়তে 16 বছর কি বললেন, যদি সংসদ ইচ্ছা করে। এইখানে কিন্তু আমি কিন্তু তার জাজমেন্টের বিরোধিতা করতেছি না, উনি কিন্তু একজন বিচারক হিসাবে
এই কঠিন রাজনীতি যারা বলতেছেন পঞ্চম সংশোধনী সংবিধান বিরোধী, সংসদ যদি কোন আইন তৈরি করে, জাতির প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজনে যদি আইন দরকার পড়ে যায়, কেউ কেউ বিশ্বাস করতেছেন অবিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাস আনার জন্য একটা সংশোধিত অ্যামেন্ডমেন্ট, সেটা যদি সংবিধান বিরোধী হয়ে যায় তো ভবিষ্যতে অনেক কিছু বিরোধী হয়ে যাবে। এখানে হাত না দিলেও পারত। কিন্তু আমি বলছি কিছু কিছু গভীর জায়গায় বিচার বিভাগের উচিত হবে যেই বিষয়গুলো বিতর্ক সুরা হবে সংসদে রাজনীতিবিদদের মধ্যে, সেখানে আমরা জড়াবো না। জড়াই কি হবে, মানুষের কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয় এখানে। আজকে যে রায়টা এসেছে দেখেন, এত তর্ক বিতর্ক হচ্ছে। আপনি বললেন যে সড়ক পরিবহন মন্ত্রী, এখানে বারবার বলছে সড়ক পরিবহন মন্ত্রী, তার কিন্তু রাজনীতি পরিচয় আসতেছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওটা উল্লেখ করতেছে না বারবার, কিন্তু আমরা জানি উনি তাই। উনি দেখা করেছেন। এই দুইটা ব্যাখ্যা আছে কিন্তু এখানে। একটা জিনিস হলো চিফ জাস্টিসের সাথে কোনো মন্ত্রী কোনো বিষয় নিয়ে দেখা করবে কি করবে না, সাদামাটা আলোচনায় করবে না, গভীরে যান। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বিশৃঙ্খলা ঠেকাতে বৃহত্তর চিফ জাস্টিস অফ দ্য পিস, তাকে বলা হয় জাস্টিস অফ পিস। রাষ্ট্রে যদি কোন একটা বিশৃঙ্খলা দেখা দেয়, হরতাল মিছিল শুরু হয়ে যায়, বিশৃঙ্খল পরিবেশ হয়ে যায়, এটাকে দমন করাও কিন্তু একটা কাজ এক্সিকিউটিভ ব্রাঞ্চের। এক্সিকিউটিভ ব্রাঞ্চ যদি মনে করে যে বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য আমরা একটা আলোচনা ডায়ালগ ওপেন করতে পারি, সেই ক্ষেত্রে একজন মন্ত্রী অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করলেন, ডিনার করলেন, করে আবার সে প্রধানমন্ত্রী দেখা করে রাষ্ট্রপতিকে জানালেন এবং তিনি বলছেন ডায়ালগ ওপেন করবেন। এবার আসেন তাদের সাথে বিশৃঙ্খলা প্রতিরোধ করবার জন্য বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন, প্রকাশ্য আদালতে যাবেন, আইনজীবীরা কথা বলবেন, সেখানে প্রচুর আলোচনা সুযোগ হচ্ছে, খোলামেলা আলোচনা, তখন আদালত দেবেন। জি, সরকার যদি মনে করে, এটা আমি সরকারের কথা বলছি, কিন্তু এটা যিনি দেখছেন তিনি মনে করতেছেন বিষয়টিকে আমি একটু নেগোসিয়েশন নিয়ে যেতে পারি, নেগোসিয়েশনে যাওয়া যাবে কি যাবে না চিফ জাস্টিসের সাথে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, জুডিশিয়াল কোয়েশ্চেন, যাতে পারবেন কি পারবেন না, এটা বিরাট প্রশ্ন। আপনি যদি এই কথা মানে অ্যালাউ করেন বা এই যুক্তি দাঁড় করান, তাহলে তো মুহিত সাহেবের কথাই ঠিক, আমরা ওনাদেরকে চাকরি দিই, যেটা আমরা নিন্দা করেছি যে অর্থমন্ত্রীর কথা বলা ঠিক হয়নি, এটা তিনি বলতে পারেন। মুহিত সাহেব যেটা বলেছেন আমি কথাটা এই জন্য ধরবো না, উনি মানে জুডিশিয়ারিকে একটু আলাদা অবস্থানে, আমি আলাদা কথাই বলছি, এক্সিকিউটিভের সঙ্গে লেজিসলেচারের যে সম্পর্কটা থাকে, জুডিশিয়ারির ওই সম্পর্কটা হতে পারে না বলে আমি বুঝি না আর কি। আমি একটু ডিপে যাচ্ছি এখানে। দেখেন, জাস্টিস শাহাবুদ্দিন যখন চিফ জাস্টিস হলে দ্বিতীয়বার, ওনার সাথে দেখা করতেছে কে, রাশেদ খান মেনন, ইনু, উনি চিফ জাস্টিস দেখা করতেছে। সেদিন কিন্তু আমি কলম ধরেছিলাম যে চিফ জাস্টিস শুড নট হ্যাভ এনি সিটিং উইথ দ্য পলিটিক্যাল লিডার্স। উনি দিচ্ছেন কিন্তু সমানে, আসার পরও দিচ্ছেন। এবং এই যে চিফের কথা বললেন, যে কথাটা আপনি কথা, আমি বলছি যে মেসেজ যদি আদান প্রদান করতে হয়, তার একটা গোপন উপায় থাকবে, আমি তো অন্য লোক থাকবে। আমি তো আপনাকে দ্বিমত করতেছি, আমি বলছি আপনার মতো লোক যেতে পারে, ঠিক আছে, আপনার মতো লোক বোঝা গেল না, বলছি। এখন জিনিসটা হচ্ছে সম্পূর্ণ রাজনীতি সিদ্ধান্ত, আমি আগে বলতেছি। কারণ যখন আমি বলছি পলিটিক্যাল জুডিশিয়াল ডিসিশন, দেখেন জুডিশিয়ারিতে যখন একটা ইন্টারপ্রিটেশন দেওয়া হয়, চারটা মোড আছে কিন্তু, লিটারাল ইন্টারপ্রিটেশন হতে পারে, গোল্ডেন রুল হতে পারে, মিক্সিভ হতে পারে, এবং টেবিল লজিক্যাল অ্যাপ্রোচ, সবগুলি মিলিয়ে কিন্তু রায়টা আসে। এখন আমাদের এখানে দেখতেছি যিনি ল বোঝেন না তিনিও কথা, রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করতেছে স্যার এটা দেই, আমার ড্রাইভার আমাকে বলতেছে। প্রশ্ন হলো আপনাদের কথা শুনেন তো কিছু কিছু, না তারা বলতেছে কেন, ল ম্যাটারের ব্যাখ্যা যেহেতু সহজই হইতো, আইন সভা কিন্তু আইন প্রণয়ন করে ব্যাখ্যা তারা দেয় না, ব্যাখ্যা দেয় কিন্তু জুডিশিয়ারি। এন্ড জুডিশিয়ারি ব্যাখ্যার হাতটা কিন্তু দ্য হ্যান্ডস অফ কোর্ট ইজ ভেরি হাই, ভেরি হাই। এটা যে কোথায় যেতে পারে এটা যারা আইনজীবী তারা ভালো বুঝবে, কোর্টের সাথে যারা আছেন। এখন যেহেতু নাসির সাহেব বললেন জুডিশিয়ারি কি চায়, এটাও যেমন তা বলা ঠিক হয়নি। আবার অনেক মন্ত্রী বলছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী বললেন উনি সকালে মুক্তিযুদ্ধ, দিব্যিকে রাতে হলো পাকিস্তান আর্মির সাথে কথা বলছেন, উনি হলেন বেঈমান। একজন চিফ জাস্টিসকে যদি একজন মন্ত্রী বেঈমান বলে, সেই রাষ্ট্রে কিন্তু জুডিশিয়ারি সম্মানজনক পর্যায়ে থাকে। এবং এরকম একটি কথা এসে যে এই রায় লিখে দিয়েছেন একটি ইংরেজি দৈনিকের সম্পাদক, সেটা একটা অভিযোগ। এখন এই অভিযোগের বিরুদ্ধে কথা বলতে পারে কোর্ট। এখন যাদের বিরুদ্ধে বলেছে এটা আমরা বলতে যাবো কেন, তারাই বলুক। এটা তো যিনি বলেছেন টেলিভিশন আমরা দেখেছি, তা বক্তব্য শুনেছি আমরা। এখন সবকিছু মিলে যেটা মনে হয় কি জানেন, আমি আবার একটা কথা বলি, 1969 সালে ভারতের নির্বাচনে বিবিগিরি ক্যান্ডিডেট কংগ্রেসের ইন্দিরা গান্ধী, কিন্তু যেহেতু সে অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং রাজ্যসভার সভাপতি, যেহেতু সে পদত্যাগ করবেন, এখন প্রেসিডেন্ট কে হবে,
ভারতের কনস্টিটিউশনের প্রভিশন নাই। তখন তৈরি ঘড়ি ফিরে প্রেসিডেন্ট ডিসচার্জ অ্যাক্ট 1969 আইন তৈরি করা হলো। সেই আইনে বলা হলো চিফ জাস্টিস ইন এডিশন টু হিজ চেয়ার উইল প্লে দ্য রোল অফ প্রেসিডেন্ট ফর দ্য টাইম বিং এক্স অফিসিও। দেখেন হেদায়েতুল্লাহ 19 দিনের জন্য প্রেসিডেন্ট হলো, জাস্টিস হেদায়েতুল্লাহ, এবং যতদিন আবার ব্যাক করলেন তিনি, যতদিন তিনি ছিলেন চেয়ারে বসে একটি কথা বলেন, যখন যেদিন চলে গেলেন এরপর একটা বললেন মাই ওন বস ওয়েল, উনি চুপ ছিলেন, কথা বলেন নাই। কিন্তু আমাদের এখানে থাকেন, আমি জাস্টিসের কথা বলছি, বিচারপতি শাহাবুদ্দিন যেদিন একাদশ অ্যামেন্ডমেন্ট করে ফিরে গেলেন, তাকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটা সম্বর্ধনা দেওয়া হলো, সেইখানে বলতেছেন তখন চিফ জাস্টিস অফ বাংলাদেশ, আমি দুই নেত্রীকে অনুরোধ করলাম রাষ্ট্রপতি পদটাকে আপনার এর মধ্যে নিয়েন না, এখন এমন পর্যায়ে নিয়েছে যে কবরে ছেড়ে উপায় নেই। হু ইজ টকিং অ্যাবাউট চিফ জাস্টিস অফ বাংলাদেশ, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সে কিছু বলতে হলে আর্টিকেল 106 ছিল সেখানে, তাকে জানে না। কিন্তু এই স্খলন কিন্তু আমাদের আজকের না। কিন্তু আমি বলছি যে কিছু কিছু বিচারপতির আচার আচরণ, কথাবার্তা সবকিছু যদি মিলান, সেখানেও কিন্তু কিছুটা সংশোধনের প্রয়োজন আছে। বিচারপতি একটা মানুষ, তাদের চিন্তা আছে, দর্শন আছে, সবই আছে, এবং এক একটা জাজমেন্টের মধ্যে এই যে এত বড় জাজমেন্ট আসছে, অনেকে বলছে এত বড় হলো কেন, অসুবিধা কি? আপনি এখান থেকে স্টেটমেন্ট ল বের করেন, রেশিওটা বের করে নেন, অবিটার বাদ করে যাবে, এগুলো তো লয়ারদের ব্যাপার, পরবর্তী জাজমেন্ট আসবে। এটা যদি রাজনীতি বক্তব্য এসে থাকে, সেটা যদি কারো যদি ক্ষত করে থাকে, সেটার পথও আছে, আপনি এক্সপান্স করতে পারেন, আপনি রিভিউ করতে পারেন। কিন্তু এক্সপান্স করার মানে এক্সপান্সের কোনো কিছু জুডিশিয়ারিতে আছে, আপনি অ্যাপিল করতে পারেন, আমি জানি না, অ্যাপিল তো না, রিভিউ, অ্যাপিল করবার কোনো সুযোগ নেই এখানে। না, এখানে রিভিউ করতে পারেন, রিভিউ খুব টেকনিক্যাল ম্যাটারে, আমি আরো ভালো বলতে পারি, তাও বলে দিই, একেবারে সম্পর্কে কিন্তু একটা ক্লারিক্যাল মিস্টেক আছে মানুষ, রিভিউ কিন্তু ক্লারিক্যাল মিস্টেকস, এবং Exactly. যদি কোনো ভুল ভ্রান্তি সংশোধন করবে, Exactly. রিভিউ ইজ নট রিভিশন, ইট ইজ নট অ্যাপিল। এটাও কিন্তু দেখেন দুঃখ লাগে, জানেন টক শোতে অনেক অনেক কথা বলতেছে, কি রিভিউ কি রিভিশন কোনো ব্যাখ্যা নেই। ল মিনিস্টার যিনি দীর্ঘকাল ধরে আইন পেশায় আছেন, উনিও বলতেছেন এক্সপান্স করার জন্য, এক্সপান্স করা, ব্যাপারে স্বামী মানে বলবেন যে এক্সপান্স বলতে কি উনি রিভিউ বলতে যাচ্ছেন, এখানে একটা জটিলতা। না, উনি বলছেন রিভিউ অথবা উনি অথবা এক্সপান্স তো আমরা যেটা বুঝি সহজ, এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা। আর রিভিউ করবেন উনি যেটা রিভিউর বিষয়ে ততটা জোর দেন নেই যতটা এক্সপান্সের বিষয়ে। যদি কোনো ভুল হয়ে থাকে, ক্লারিক্যাল মিস্টেক, টাইপিং রেকর্ড একটা জিনিস ছিল, কোনো কারণে জজ সাহেব ওভারলুক করেছে, সেই ক্ষেত্রে রিভিউ হয়। রেয়ারেস্ট অফ দ্য একটা ক্লারিক্যাল মিস্টেক বোধহয় এটার মধ্যে আছে। ইভেন মাজদার হোসেনের মামলা, সেই মাজদার হোসেনের মামলার যে 12 বিধি আছে, সেই 12 বিধির মধ্যে একটা ক্লারিক্যাল মিস্টেক আছে, সেখানে এক জায়গায় নো আসছে, যেখানে নো আসবে না, তো ওটা টাইপিং মিস্টেক। রিভিউ এই ধরনের ব্যাপার ছাড়া বাকি যে ডিসক্রিপশন গুলো আছে, এগুলো বাদ হবে, এক্সপ্যান্ড হবে, এটা খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হতে পারে। তবে হ্যাঁ, বাস্তব পরিস্থিতিতে পদ্ধতিতে হয়, সেটা পদ্ধতি হচ্ছে রিভিউ আবেদন করা হবে যে এই জিনিসগুলো আপনারা মানে মডিফাই করেন, বা আমরা এই জিনিস চাচ্ছি, একটা আবেদন হবে, সরকার একটা গ্রহণ করতে পারে না। আবেদনটা প্রথমে প্রাথমিক গ্রহণ হবে, তারপরে হিয়ারিং হবে, সেই হিয়ারিং এর উপরে সিদ্ধান্ত হবে কি হবে না হবে। তো খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট অকেশনে এটা করা হয়, এখানে করাও যেতে পারে, নাও যেতে পারে। যেটা বললাম, দেখেন কন্টেন্ট কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু কন্টেন্ট কিন্তু ইস্যু হচ্ছে না। কেন হচ্ছে না? আদালত সহনশীল, কিছু সহনশীল আমি বলবো না, কিছু বাস্তবতা আছে। আপনি কন্টেন্ট দিলেন, এক্সিকিউট করবে কে? আলটিমেটলি বাস্তবতা আছে, কিছু বাস্তবতা আছে, আলটিমেটলি এক্সিকিউট করবে কে? এবং আপনার বেজট, আপনার টকশোতে অনেকবার বলেছি, ওয়াল্টার বেজট নামে একটা লোক, উনি জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক থাকলে হয়তো বা হতো, তবে উনিও কয়েকটা জায়গার ক্ষেত্রে হয়নি। যেমন উনি ইলেকশন কমিশনার একজন ছিলেন, একজন বিচারক, ওনার বিরুদ্ধে কন্টেম্প্ট রুল করেছিলেন, উনি কোর্টে আসে নাই, আলটিমেটলি উনি কন্টেম্প্ট রুল আবার রিভার্ট করেছেন। তো বাস্তবতার বাইরে কিন্তু জাস্টিস না। এই যে উনি চমৎকার বললেন, ডক্ট্রিন অফ নেসেসিটি এন্ড ডক্ট্রিন অফ ইফেক্টিভ কন্ট্রোল, কেলসন নামে একজন জুরিস্ট এই থিওরিটা দিয়েছিলেন, পৃথিবীর কোথাও এই থিওরি অ্যাপ্লিকেবল হয় নাই। তো পাকিস্তান সৃষ্টির পরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভেঙে দেওয়া হলো, গভর্নর জেনারেল এটার বিরুদ্ধে মৌলভী তমিজুদ্দিন সাহেব একটা মামলা করলেন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার ক্ষমতা গভর্নর জেনারেল আছে কিনা। আর্মির ইনভলভমেন্ট তখন ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। বিখ্যাত একজন জাজ, জাস্টিস মনির, ওনার এভিডেন্সের উপর এত মোটা বই আছে, ওনার বেস্ট বই, উনি বললেন যে গভর্নর জেনারেল এই পাওয়ার আছে। পরে স্টেট ভার্সেস দশো তিনি বললেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে, যেটাকে মার্শাল ল কু বলা হয়, যদি তাদের নেসেসিটি থাকে এবং ইফেক্টিভ কন্ট্রোল, দেশটা এরা কন্ট্রোল করে ফেলছে। কেন বললেন? যখন সেনাবাহিনী দেশ কন্ট্রোল করবে, তখন জজ সাহেব রায় দিলে কি এটা এক্সিকিউট হবে? হবে না। তখন এই বাস্তবতা, এবং এটা পরবর্তীতে অনেকদিন পর্যন্ত অ্যাপ্লিকেবল হয়েছে, ইনক্লুডিং আমাদের দেশে হালিমা খাতুন একটা জাজমেন্ট আছে, সেখানেও হয়েছে। তো আমরা যে যাই বলি, যখন জিয়াউর রহমান এবং এরশাদ স্যার ক্ষমতা দখল করেছেন, দখলই যদি বলি,
আইনের দৃষ্টিতে ওই সময় কিন্তু এটা ইলিগাল বলার কোনো স্কোপ নাই, কারণ তখন আমাদেরই অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে যে সেনাবাহিনী ইফেক্টিভ কন্ট্রোল এবং নেসেসারি বেসিসে দখল করতে পারে দেশের স্বার্থে। পরবর্তীতে এসে খায়রুল হক সাহেব এটাকে চেঞ্জ করে নতুন একটা জাজমেন্ট দিলেন। আমি সেটার পক্ষে বিপক্ষে কিছু বলবো না, যে বাস্তবতা জিনিসটা এটা একটা বুঝতে হবে। পারভেজ মোশাররফ একবার পাকিস্তান সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে খুব সম্ভবত এর আগে একটা বিষয়ে ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে তাকে কোর্টে ডাকলেন, অপমান করলেন, আবার ডাকলেন, তখন উনি আন্দোলন করা শুরু করে দেন লোকজন নিয়ে, একদম পাকিস্তান সুপ্রিম কোর্ট মুখে, অনেক আগের ব্যাপার। তখন আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্টকে আবার ব্যাক করতে হয়েছে। এই ব্যাক করার সিচুয়েশনে যেতে না হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এত কন্টেন্ট হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, এটা কিন্তু একটা ব্যাক করার সিচুয়েশন। আর জুডিশিয়ালের ট্রেডিশনাল রোল ছিল হুইসেল ব্লোয়ার রোল। এটা কি ব্যাক করার সিচুয়েশন বলবেন না ওনারা এক ধরনের ধৈর্য? আমি মনে করি এখানে ধৈর্য ধারণটা ওনারা ওয়াইজ একটা মুভ নিচ্ছেন। আলটিমেটলি ব্যাক করা তখন হবে যখন যদি ওই এক্সপান্ডের মধ্যে যায়, কোনো সুযোগ তৈরি করা যায়, তৈরি করা যায়, ওনারা করতেই পারেন, সেটা আইনগতভাবে তাদের ক্ষমতা আছে। বাট এই যে রাজনীতিবিদরা এত কথাবার্তা বলছেন বা তাদের মধ্যে যে অস্থিরতা রায় নিয়ে যাদের মধ্যে তৈরি হয়েছে, কারো কারো উচ্ছ্বাস হচ্ছে, এই গোটা ব্যাপারটা কি পাকিস্তানের সাম্প্রতিক কালের নওয়াজ শরীফকে কেন্দ্র করে বাইরে রাখে পারভেজ মোশাররফ? না, সেটা না, মানে সেটি প্রভাবিত করেছে। ব্যাপারটা হচ্ছে কি, দুর্দান্ত প্রতাপের আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কোনো আন্দোলন করতে পারে নাই। আওয়ামী লীগের কর্মী বাহিনী, পুলিশ বাহিনী, অ্যাডমিন সব মিলে তারা একটা বিশাল শক্তিশালী। এই শক্তিতে হঠাৎ করে একটা ব্যত্যয় ঘটে গেছে। ব্যত্যয়টা কেন ঘটছে, কি হতে পারে, কেন হচ্ছে, এই সব মিলিয়ে আওয়ামী লীগ প্রথমবারের মতো বা সরকার প্রথমবারের মতো একটু দুশ্চিন্তায় পড়ে গেছে আমার মনে হচ্ছে। দুশ্চিন্তার কারণ আছে কিনা আমি জানি না, কিন্তু সবকিছুই আপনি একদম আপনার কন্ট্রোলে থাকবে, সবকিছুই আপনার যা চাইবেন তাই হবে, এটা কখনো হবে না। অনেক আক্ষেপ তো আমরা কোন মন্ত্রীর মুখে শুনেছি যে এই 7 জনকেই আমরা আমাদের সময় নিয়োগ দিই। এই কথাটা একদম আপনারা নিয়োগ দিয়েছেন, ভালো, আপনাদের কাজ তো নিয়োগ দেয়া, সিগনেচার করা, বেতন তো আপনারা দিচ্ছেন না, ট্যাক্স পেয়ার জনগণের টাকায় বেতন হচ্ছে, আর তারা আপনাদের সার্ভিস করছে না, রাষ্ট্রের সার্ভিস করছে। যেটা আমি বলছিলাম ওয়াল্টার বেজরের কথা, যে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ কিন্তু ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে একটা ব্যক্তি হয়ে যায়, যিনি মিনিস্টার তিনি আবার এমপি। এটা এখন নাই না, এখনো তাই, আমাদের এখানেও তাই, আমাদের এখানে ওখানেও তাই, মিনিস্টার তিনি এমপি, তাহলে কি দুটো অর্গান এক হয়ে গেছে, আর একটা অর্গান জুডিশিয়ারি একটু আলাদা আছে, তার কিন্তু দায়িত্ব, রোল, কর্তব্য অনেক বেশি। এই দুটো অর্গানের দায়িত্ব, মানে ওয়াচ ডক্টর দায়িত্ব তাকে করতে হচ্ছে। সেপারেশন অফ পাওয়ার কিন্তু আমাদের এখানে গোড়া থেকেই নাই। তো সেই জন্য হুইসেল ব্লোয়ারের রোল যেটা জুডিশিয়ারি পালন করে, যে বাঁশি বাজাবে যখন একটু ডিলে, সেখান থেকে বের হয়ে আসতে হচ্ছে। তারপরে আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, যে হয়তোবা এই রায় এত কথা না বলে অন্যভাবেও রায়টা দেওয়া যেতে পারত। স্টেট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিতে হিট করেই আপনি কিন্তু রায়টাকে স্ট্যাক ডাউন করতে পারেন, যে আমাদের জুডিশিয়ারিতে আমরা মনে করছি আমাদের ইন্ডিপেন্ডেন্স ব্যাহত হচ্ছে। সো এখানে ডক্টর সিনহার প্রশ্ন হচ্ছে যে তাহলে মানে এমন একটা পরিস্থিতিতে, যেটি আমি যথার্থভাবে ব্যাখ্যা করেছেন, হয়তো কোনো জায়গা থেকে কোনো আঘাত কেউ করতে পারছে না, বিএনপি তার আন্দোলন করতে পারছে না, সক্ষমতা হারিয়ে ফেলেছে, বা তার কোনো জনগণের মধ্যে তার অ্যাকসেপ্টেন্সটা সেই অর্থে নাই, যেটুকু আছে সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতি বা বর্তমান ক্ষমতাসীনদের প্রতি একটা নেগেটিভ অবস্থান থেকে হয়তো অনেকের বিএনপির প্রতি একটা সমর্থন থাকতে পারে। তো সেই জায়গায় আসলে আগামী দিনের রাজনীতি কোথায় যাচ্ছে? এবং আমরা শুরুটা আলোচনা যেখান থেকে বন্যা প্রসঙ্গে ব্যারিস্টার শামীমের কথা দিয়ে শুরু করেছিলাম, পরে আপনিও সমর্থন করেছেন যে ভোট না থাকলে ভোটারের গুরুত্ব থাকে না, সামনে ভোট বছর দেড়েক পরে হওয়ার কথা, সেটি নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের আলোচনা আছে। এবং এই ভোট নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই তার তৎপরতা শুরু করে দিয়েছে, কিন্তু এখনো সংশয় আছে যে ভোটটা দেখেন একটা পার্টিসিপেটরি হবে কিনা, তারপরে ভোটটা গ্রহণযোগ্য শেষ পর্যন্ত হবে কিনা, এসব নানা প্রশ্ন আছে মানুষের মধ্যে। এবং এর মধ্যে আবার আলোচনার মধ্যে আছে জুডিশিয়ারি শেষ পর্যন্ত কোথায় থাকবে, কতটা ব্যাকআউট করবে কিনা, বা চিফ জাস্টিস সিনহা তিনি 22 জানুয়ারি পর্যন্ত আছেন 2018, তখন পর্যন্ত সরকার একটা কোনোভাবে সময়টা পার করতে পারে কিনা, এরকম অনেক রকমের প্রশ্ন আছে। বা তিনি সরে গেলে কি হবে, কারণ এই রায় যারা দিয়েছেন 7 জনই তো মোটামুটি ভাবে একমত পোষণ করে রায় দিয়েছেন, তো পরবর্তী চিফ জাস্টিস এদের মধ্যে থেকে করতে হবে। সেখানে নানা রকমের প্রশ্ন, নানা রকমের আলোচনা আছে। দেখেন আমার হাতে খুব বেশি সময় নেই। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে এই ষোড়শ সংশোধনীতে যে ধরনের ঝড় উঠতেছে, এর পিছনে অন্যতম কারণ ছিল চিফ জাস্টিস বা হাই অ্যাপিলেট ডিভিশনের সাথে লোয়ার কোর্ট নিয়ে যে বিতর্ক চলছিল গভর্নমেন্টের, ল মিনিস্ট্রি অনেকদিন ধরে চলছে। এই যে আর্টিকেল 116 রিমেইন আনটাচড, অদ্ভুত। 99 বলা হচ্ছে, এটা 72 সংবিধান আছে কিন্তু, যে বিচারপতিরা রিটায়ারমেন্টের পরে কোনো প্রফিট অফিসে যাবেন না, যে লাভজনক অবস্থান,
খায়রুল হক সাহেব বসে আছেন এখানে, ব্যারিস্টার মোস্তফা কামাল গিয়েছিলেন ওখানে, বিচারপতি মোস্তফা কামাল গিয়েছিলেন, অহরহ যাচ্ছে। ভায়োলেশন কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে। তখন চিন্তা করেন না যে আমি যাব না, আমি ভায়োলেশন করতেছি? বিচারপতিরা চিন্তা করছে এই কথা যে আমি যে সংবিধানকে ভায়োলেট করতেছি, সরকার করতে চাইছে, ভালো কথা, আমি করবো কেন, আমি তো বিচারপতি। তারা করেনি কিন্তু। আর্টিকেল 116 সারা পৃথিবীর যে কোনো দেশে বিচার ব্যবস্থা কাঠামোটা হচ্ছে এই পর্যন্ত, উপরে থেকে অ্যাপিল একমাত্র হাইকোর্ট, কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন রিটের ক্ষেত্রে হতে পারে, মেইনলি তো এই পর্যন্ত, ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত আমার হাত নেই, আমি কিছুই করতে পারবো না। এই যে ক্ষোভটা ভিতরে দেখবেন, এই যে একটা বঞ্চনা সুপ্রিম কোর্টের, তারা বলতেছে আমাদের সেক্রেটারি নেই, সচিবালয় নাই, আমাদের বাজেট সংসদে আসবে, এগুলি কিন্তু গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে। কিন্তু এই ক্ষোভের থেকে কিন্তু সমস্ত ক্ষোভ একসাথে হয়ে একটা বিস্ফোরণ করছে, এটা নাহলে এই বিস্ফোরণ হতো না। আর আপনি যেটা বললেন যে ভোটাধিকারের কথা, এগুলো সেগুলো প্রশ্ন হচ্ছে যে এই রায় সুদূর প্রসারী আমার মনে হয় না আপাতত ইম্প্যাক্টেড আসবে। কারণ এই দেশে যেহেতু অপোজিশন অর্ধমিলিত বা মিলিত, আমি জানি না কোথায় আছে তারা, এবং তারাও এটা নিয়ে কথা বলতেছে পদত্যাগ করা উচিত। আপনি শুধু প্রেস রিলিজ দিবেন, বড় বড় কথা বলবেন, গভর্নমেন্ট চলে যাবে না? এত সোজা নাকি? আওয়ামী লীগ দল না একটা? আওয়ামী লীগ সেই দল যা রুটটা একেবারে গ্রাসরুট লেভেল আছে। এই দলটাকে এত সহজে কিন্তু টোক্কা দেবেন পরে, এটা মনে করা কিন্তু ভুল। আজকে অপোজিশনের যে অবস্থা নাই, জাতীয় পার্টি থেকেও নাই। কেন নাই অনেক বিতর্ক আছে, আমরা জানি থেকেও নাই, থেকেও নাই, না ঘরকা না ঘাটকা, না ঘরকা না ঘাটকা। এখন ব্যারিস্টার শামীম এখানে আছে, আমি তাকে বিব্রত করতে চাই না, কারণ সে আছে, সে এমপি হোক আমি চাই, সে মন্ত্রী হোক আমি চাই। প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টির ভূমিকা আমি আলোচনায় করব না, এখন আমার সেই সময় নেই হাতে। কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততা অর্জন করতে হলে জনগণের ভোট প্রয়োজন হবে, আর সেই ভোটের গুরুত্বটা বাড়ানোর জন্য প্রধান দায়িত্ব যার, সেটা হচ্ছে অপোজিশনের। অপোজিশন যদি সেই গুরুত্বটা বহন করতে না পারে, দেখেন ক্ষেতে কিন্তু ধান চাষ হয়ে গেছে, কিন্তু আপনি ক্ষেতে ধান আনবেন তো গোড়ায় আনবেন, আপনার গাড়ি নাই, আপনার মজুর নাই, আপনার ট্রাক নাই, তা আমি কি করতে পারি? মানুষকে যখন আপনি রাজনৈতিকভাবে যদি সংঘবদ্ধ করতে চান, অধিকার যদি তার সুসংগত করতে চান, প্রধান দায়িত্ব হচ্ছে অপোজিশনের। আর যেই দেশে অপোজিশন গড়েও থাকে না, বাইরেও থাকে না, সেখানে সরকারের কি করলো না করলো এই আলোচনা খুব একটা গুরুত্ব পাবে না। না, সেটা তো জাতীয় পার্টি বুঝলাম এই প্রবলেম। বিএনপির সমস্যাটা কি? একই সমস্যা আমি বলছি তো সমস্যাটা সার্বিক। মূল প্রবলেমটা হচ্ছে রাজনীতিটা অতিমাত্রায় কঠোর হয়ে গেছে, এত মাত্রায় কঠোর হয়ে গেছে যে রাজনীতি করাটা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াইছে। রায়ে বলা হয়েছে না যে জুডিশিয়ারি কোন রকম নাক উঁচু করে বেঁচে আছে। এই রায়টা পাওয়ার পর মনে হলো বিএনপি একটা খড়কুটো পেয়েছে, একটা ধরলো। তো এই রায় আসলে বিএনপিরও খুব বেশি বেনিফিট কি ভাবছে আমি জানি না আসলে। কারণ ওই যেটা বললাম, এই অবজারভেশন গুলো, এরকম অসংখ্য অবজারভেশন, অসংখ্য রায়ই আছে। আমরা যদি রায়গুলো দেখি, বিশাল বেনিফিট নাই, একদম কোনো বেনিফিট আমি আপাতত দেখি না, একটা প্রেস রিলিজ মতো দেয়া ছাড়া। আর যেটা হচ্ছে আলটিমেটলি যেহেতু সমাধানগুলো পলিটিক্যাল, আলটিমেটলি পলিটিশিয়ানদেরকে উদার হতে হবে, গণতান্ত্রিক হতে হবে, বহুত্ববাদে বিশ্বাস করতে হবে। বহুত্ববাদে বিশ্বাস না করার ফল পৃথিবীর অনেক দেশেই খারাপ হয়েছে, বাংলাদেশেও খারাপ হয়েছে, পাকিস্তানে খারাপ হয়েছে। পাকিস্তানের কাছে আমরা প্রথমে কি চেয়েছিলাম? অলমোস্ট একটা ইকোনমিক নন ডিসক্রিমিনেশন পলিসি, সেটা তারা দেয় নাই। সেখান থেকে আমরা আস্তে আস্তে বঙ্গবন্ধু চাইলেন যে আমাদেরকে একটু স্বাধিকার দেওয়া হোক, স্বাধিকার দিল না, স্বায়ত্তশাসন গেল, স্বায়ত্তশাসনের তো প্রশ্নই আসে না, আলটিমেটলি দেশ স্বাধীন হয়ে গেল। হ্যাঁ, তো এই যে ধাপে ধাপে আপনি যখন অনুদার হবেন, তখন আলটিমেট কনসিকুয়েন্স কি হবে আপনি এটা জানেন না। আমি সরকারকেই বলি, আমি সবসময় বলে আসছিলাম দুটো জিনিস আওয়ামী লীগের আমার মনে হচ্ছে ভুল হয়েছে। একটা হচ্ছে এই 16 অ্যামেন্ডমেন্ট, বিকজ এই পার্লামেন্টটা আইনের দৃষ্টিতে যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারে, তারপরেও প্রতিনিধিত্বশীল সমস্যা আছে। এই পার্লামেন্টের খুব বড় বিষয়ে হাত দেওয়া উচিত হয়নি। দ্বিতীয় জিনিসটা, সুপ্রিম কোর্টের রোল সরকারের সাথে অ্যান্টাগনিস্টিক রিসেন্ট টাইমে ছিল না, মানে এই আওয়ামী লীগ গভর্নমেন্টের আসার পর থেকে অ্যান্টাগনিস্টিক ছিল না, এটা গভর্নমেন্টের সাথে কনফ্লিক্টিং কোনো প্রশ্নই আসে না। এমন একটা অ্যামেন্ডমেন্ট করা হলো, ইল অ্যাডভাইসড অ্যামেন্ডমেন্ট, যেটার কারণে সুপ্রিম কোর্টের 99% জাজ মনে করা শুরু করলো যে আমার রিমুভাল করবে সংসদ, আমার ইন্ডিপেন্ডেন্সের অস্তিত্ব, আমার অস্তিত্বে আঘাত হচ্ছে। অটোমেটিক্যালি তারা একটা অ্যান্টি গভর্নমেন্ট রোল প্লে করতে বাধ্য হলো, এবং এটা লজিক অনেক আছে। দ্বিতীয় ভুল যেটা আওয়ামী লীগের আমি মনে করি, মিড টার্ম ইলেকশন না দেয়া। আমি আপনার এই টকশোতে অনেকবার বলেছি এবং এটা নিয়ে অনেক সমালোচিত হয়েছি, বাট আপনি দেখুন 2016 সালের দেশের পরিস্থিতি আর 2017 সালের দেশের পরিস্থিতি কি এক? বর্তমানে ঢাকায় জলাবদ্ধতা, চিটাগাংয়ে জলাবদ্ধতা, বন্যা, ভয়াবহ বন্যা, যাত্রীদের নিয়ে এই প্রবলেম, 16 অ্যামেন্ডমেন্ট, আরো অনেক সমস্যা, যা মানে দ্রব্যমূল্য আছেই, এবং মানুষের অসন্তোষ, সব মিলিয়ে কিন্তু জিনিসগুলো যে সবসময় আপনি অ্যাবসলিউট কন্ট্রোলে থাকবে এমন না।
আপনারা মিড টার্ম ইলেকশন দিলে প্রথম যে জিনিসটি হতো, জনগণ ভাবতো যে আমরা একবার ভোট দিতে পারিনি, আওয়ামী লীগ আমাদেরকে আবার ভোটটার সুযোগটা দিচ্ছে, উদার হচ্ছে। উদারের নিদর্শনটা আমরা কিন্তু একদমই পাচ্ছি না। উদারের নিদর্শন না থাকার কারণে সংকটগুলো ঘনীভূত হচ্ছে। তো আমার যেটা হবে যে ডেফিনেটলি উদার রাজনীতিতে বহুত্ববাদে ব্যাক করতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন এবং এই পর্ব সহ পুরোনো পর্বগুলো দেখবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন tritiyoMatra.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজ রয়েছে সেই পেজগুলো ভিজিট করতে পারেন। ডক্টর সিনহান সাইদ, ব্যাসার শামীম হায়দার পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মণ্ডলী, আমরা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আমার অতিথিরা বলছিলেন যে দেশে যেখানে ভোটের গুরুত্ব নেই সেখানে ভোটারের গুরুত্ব থাকে না। ভোটার বলতে ওরা দেশের সাধারণ মানুষকে বুঝিয়েছেন এবং এই কথার মধ্যে দিয়ে যেটি বোঝানো হয়েছে যে সেটি হচ্ছে যে বন্যায় যারা দুর্দশাগ্রস্ত তাদের পাশে আসলে যাদের দাঁড়াবার কথা সবচেয়ে বেশি তারা দাঁড়াচ্ছেন না। কথা হচ্ছিল হজ নিয়ে এবং সে প্রসঙ্গে ওনারা বলেছেন যে হজের মতো একটি বিষয়কে ঘিরে যা হলো সেটি কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয়। এর জন্য প্রকৃত যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। এর জন্য একটা শক্তিশালী তদন্ত কমিশন গঠন করা দরকার, এটিও ওনারা বলছেন। এবং রাজনৈতিক কর্মকাণ্ড যদি অন্যায়কে উৎসাহিত করে তাহলে তার পরিত্রাণ চেয়ে ভালো হয় না, সেটি এইসব ঘটনাবলিতে প্রমাণিত সত্য। ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনায় বিশেষ করে এই রায়কে কেন্দ্র করে রাজনীতিবিদরা বিচার বিভাগকে যেভাবে প্রশ্নবিদ্ধ করছেন এটি আসলে কারো জন্যই কল্যাণকর নয়। দেশের সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য, এমনকি নির্বাহী বিভাগের জন্য খুব একটা কল্যাণকর নয়, রাজনীতিবিদদের জন্য। কেননা একটা আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগ সবার উপরে এবং তাকে সবকিছুর বাইরে রাখাই উচিত। তবে একথাও ঠিক যে রাজনীতিবিদদের রায় কেবলমাত্র বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছেন তা নয়, বিচার বিভাগের কোনো কোনো কর্মকাণ্ড, বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কারো কারো কর্মকাণ্ড কিন্তু বিচার বিভাগকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই রায় নিয়ে অনেক কথা আছে। ক্ষমতাসীনদের এবং ক্ষমতাসীনদের বাইরে যারা প্রতিপক্ষ তারা তাদের রাজনৈতিক বিবেচনা থেকে দেখছেন, কিন্তু এর বাইরে বিবেক সম্পন্ন অনেক মানুষই এই দেশের রাজনৈতিক চিত্রটাকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে বলে মনে করেছেন। এবং আমরা জানি যে এই রায়ে আসলে জিয়াউর রহমানের শাসনামল, হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল, খালেদা জিয়ার শাসনামল, কোনো আমলকেই কিন্তু সাধুবাদ জানানো হয়নি, যেমনটা বর্তমান ক্ষমতাসীনদেরকেও সাধুবাদ জানানো, তাদের দুর্বলতাগুলো তুলে ধরা হয়েছে। কিন্তু সেরকম একটা অবস্থায় আবার এই রায়টি নিয়ে যখন অনেকেই একটা ইতিবাচক দিক মনে করছেন, সেখানে একজন রাজনীতিবিদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ সেটি অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেননি এবং এটি অনেকটা প্রশ্ন তুলেছে। এই রায়কে ঘিরে যেসব আলোচনা হচ্ছে তার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে। নির্বাচন নিয়ে ওনারা এখনো মনে করেন যে সবার পরিত্রাণের একটা সহজ উপায় হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং এখানে বহুত্ববাদ, বহু মতের একটা পরিবেশ তৈরি করে দেওয়া, তার মত প্রকাশের, এবং তার একটা উত্তম উপায় হচ্ছে এটি ভালো নির্বাচনের ব্যবস্থা করা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।